start our business. Please take your seat. মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন দয়া করে। আমাদের বিলগুলো পাস করতে হবে, আমাদের এই জন্য তো অনেক কার্যক্রম হাতে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথাটা রেকর্ডে রাখার ব্যবস্থা করব। আগে একটু বিজনেসটা স্টার্ট করি। মাননীয় সদস্য, আমি অ্যাড্রেস করছি হোম মিনিস্টারকে। প্লিজ let us discipline ourselves. We are honorable member of this house. Yes, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতার প্রতি সম্মান প্রদর্শন করে ওনারা ওয়াকআউট করার সময় আমি জাস্ট দাঁড়িয়ে বলেছিলাম যে আইন প্রণয়নের সমস্ত স্টেপস পার হয়ে যাওয়ার পরে এটা কীরকম ওয়ার্কআউট সেটা আমি বুঝতে পারি নাই। তবে ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিলাম যে ওনারা প্রত্যেকটা স্টেপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড রিডিং পর্যন্ত প্রত্যেকটা আইনে সহায়তা করেছেন। এর বাইরে আমরা কোনো কথা আলাপও করি নাই এবং কোনো ক্রিটিসিজমও করি নাই। এখন বাইরের আলাপ যদি আপনি হয়তো ভিতরে আনতে পারেন সেটা অন্য কথা, রেকর্ডে কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কর্মসূচি 2 অনুযায়ী আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, সিটি কর্পোরেশন আইন 2009 অধিকতর সংশোধন কল্পে আনীত একটি বিল, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপত্তি আছে? প্লিজ জনাব হান্নান মাসুদ জি, আপনার 10 মিনিট সময় বরাদ্দ আছে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার, আজকে কয়েকটা বিল উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে মূলত স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন ব্যবস্থা যা রয়েছে তার পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে, যেটা বিএনপির কোনো ইশতেহারে ছিল না। আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তাদের কোনো ইশতেহারে ছিল না। আমাদের বিএনপি দলীয় যেই ইশতেহার ছিল 31 দফা, 31 দফার 20 নং দফায় ছিল যা হচ্ছে মৃত্যু কিংবা কোনো দণ্ডে দণ্ডিত হওয়ার আগ পর্যন্ত কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা স্থানীয় সরকারের কাউকে অপসারণ করা হবে না। আমি বলছি, বিএনপির এই 31 দফার 20 নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে, নাকি মেজরিটি পাওয়ার, আলটিমেট মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? মাননীয় স্পিকার, এই বিলে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে বা জনগণের আশাকাঙ্ক্ষা বিশেষ পরিস্থিতি কিংবা 32 কয়ে বলা হয়েছে বিশেষ পরিস্থিতি অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে যে কোনো বা সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে। এই জায়গায় আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, বিশেষ পরিস্থিতি বলতে কোনটি? আমাদের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ মূলত প্যাসিবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন যারা ভোট চুরি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের শেয়ার দখল করে রেখেছে তাদেরকে অপসারণ করার জন্য এই আইনটি, এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিএনপি কি বর্তমান সরকার কি বিশেষ পরিস্থিতিতে বলতে আগামীতে বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী যত যে প্রার্থীরা থাকবে তাদেরকে অপসারণ করার জন্য এই আইন করা হচ্ছে কিনা?
আমি জানি না আসলে বিশেষ পরিস্থিতি বলতে কোন বিশেষ পরিস্থিতিকে বোঝানো হচ্ছে এই আইনে। এটা একটি কালো আইন হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে একটি কালো আইন হিসাবে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে, বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিতে ছুরিকাঘাত করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তি যদি বিশেষ পরিস্থিতিতে সরকার এই ক্ষেত্রে নিয়োগও করতে পারবে। এ আইনের অন্যান্য বিধান কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে জনস্বার্থে কোনো পৌরসভা উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করিতে পারিবে। উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোন মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? এটা উপযুক্ত ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কোনো কথা বলতে গেলেই আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন সময় যখন হচ্ছে আওয়ামী সংসদ ছিল, পেশিবাদের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। এখনো দেখা যাচ্ছে আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই তো গণতন্ত্রের প্রবক্তা, আমরাই তো নতুন করে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি, আমরাই তো বাংলাদেশে নতুন গণতন্ত্রের পুনর্জন্ম দিয়েছি। 17 বছর ধরে আমরা লড়াই করেছি। 17 বছর ধরে লড়াই করেছেন বলে বাংলাদেশের গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করার সুযোগ নেই। আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা মাননীয় স্পিকার। আমরা যখনই ফেসবুকে ঢুকি, আমরা যখনই দেখি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে মাননীয় স্পিকার। আজকে 2024-এর এমন রক্তক্ষয়ী সংঘাতের পরে আজকে যখন একটা উপনির্বাচন এবং একটা স্থগিত হওয়া নির্বাচন হতে যাচ্ছে, তখন আমরা দেখছি বিরোধী দলীয় এজেন্টদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কেন্দ্রের ভিতর ঢুকে এজেন্টদেরকে আহত করা হচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে লাইনে দাঁড় করায়, স্কুলের বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে ভোট দিতে দেওয়া হচ্ছে। এর চাইতে নির্লজ্জতা আর কি আছে মাননীয় স্পিকার? এর মধ্য দিয়ে মূলত আরেকবার বাংলাদেশকে সংকটে ফেলা হচ্ছে। একটা বিষয় হচ্ছে আমাদের যে ট্রেজারি বেঞ্চ রয়েছেন, ওই ট্রেজারি বেঞ্চের নেতারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা কিন্তু করেছেন, কিন্তু ওনারা ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগের মতো সফল হন নাই। 1994 সালের মাগুরার নির্বাচনের মধ্য দিয়ে ওনারা চেষ্টা করেছিলেন একতরফা নির্বাচন করে টিকে থাকতে। 1996 সালে একতরফা একটা নির্বাচন করেছিলেন, 12 দিনের মাথায় জনগণের চাপে সরকার থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হয়েছিল। আবার 2006 সালে এসে বিচারপতির 2 বছর মেয়াদ বাড়িয়ে তারপর আবার ক্ষমতায় থাকার বন্দী করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেই সুযোগ দেয় নাই। চুরি করা যায়, কিন্তু চুরি করে সেটা আর হজম করা যায় না, যেটা আওয়ামী লীগ করেছে মাননীয় স্পিকার। ঠিক একইভাবে 2024 সালে এসে এখন 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে। এবং চুরি করে আমি আবারও বলছি, বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ভোটাধিকার নিয়ে কথা বলবো, আমরা ঘুমের অধ্যাদেশ নিয়ে যখন কথা বলি যে হচ্ছে ঘুমের অধ্যাদেশ কেন বাতিল করা হচ্ছে, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রী দাঁড়ায় বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন ঘুমছিলেন, আমরা কি ঘুমের বেদনা বুঝি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন নির্যাতন ছিলেন, আমরা কি বুঝি না ঘুমের বেদনা? শেখ হাসিনার মতো স্বজন হারানোর বেদনা এত বেশি বুঝেন, কিন্তু ঘুমের অধ্যাদেশ, ঘুমের তদন্ত করতে হলেই আপনাদের সরকারি কোন
সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারেরই অনুমতি লাগবে, সেই আইন করে যাচ্ছেন। আবার বলতেছেন যে হচ্ছে সরকারি কোনো গোপনীয়তার জন্য কাউকে গুম করা হলে সেটা গুম হিসাবে যেন বিবেচনা করা না হয়। এটা তো দ্বিচারিতা ছাড়া আর কিছু না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যে মানবাধিকার অধ্যাদেশ, যেটাকে সকলেই গ্রহণ করেছে, সেই অধ্যাদেশকে তারা বাতিল করে ফায়ে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত জাতির সাথে প্রতারণা করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জায়গায় আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ওনার একটা ফেসবুক পোস্টেই উনি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করা হবে এবং সুপ্রিম কোর্টকে বিচারালয়কে স্বাধীনতা দেওয়া হবে। আজকে আইসা বলতেছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনীয়তা নাই। এখন যদি বলি যে হচ্ছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, 28 জন বিচারককে শোকজ করা হয়েছে তাদের অভ্যন্তরীণ মেসেঞ্জার গ্রুপে শুধু আলাপ আলোচনা করার কারণে। বলি যদি আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তাহলে আমাদেরকে বলবে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন। আমরা তো এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য এতদিনের লড়াই, আজকে আসা টুটি চেপে ধরা হচ্ছে বিচার বিভাগের। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আবারও সেই স্থানীয় সরকার যে আইনটি, সিটি কর্পোরেশন যে আইনে ফিরে যাচ্ছে, আমি সেই কথাই বলতে চাচ্ছি। আমরা 2012-13 সালে আওয়ামী লীগ যখন হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে 5টি নির্বাচনে বিএনপি দলীয় বা হচ্ছে 20 দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছিল। বিএনপি আওয়ামী লীগ কারচুপি করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচিত মেয়রদেরকে অপসারণ করে আওয়ামী লীগ তাদের দলীয় এবং হচ্ছে বিভিন্ন প্রশাসক বসিয়েছিল। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে ট্রেজারি বেঞ্চের মেয়র আরিফ, তৎকালীন সিলেটের মেয়র ছিলেন আমাদের বর্তমান এমপি সিলেটের আরিফ ভাই, ইয়া ছিলেন হচ্ছে আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল মান্নান সাহেব। প্রত্যেককে তাদেরকে গাজীপুরে ছিলেন, তাদের প্রত্যেককেই তাদের চেয়ারে বসতে দেওয়া হয় নাই। একই ধরনের পথে আওয়ামী লীগের সেই দেখানো পথে বিএনপি হাঁটার জন্য এই আইনটাকে করা হচ্ছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেই অধ্যাদেশটি মূলত বিশেষ পরিস্থিতির কথা জন্য জারি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির জন্য জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই বিশেষ পরিস্থিতির কি প্রয়োজন, কেন এইটাকে আবার আইনে রূপান্তর করে মূলত স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিপরীতে দুর্বল করে তার পিঠে একটা, তার গলায় একটা ছুরি ধরে রাখার কি প্রয়োজনীয়তা পড়লো, এর জবাবটা অবশ্যই আমরা চাইব মাননীয় স্পিকার। এবং বিশেষ পরিস্থিতি বলতে কি বোঝানো হয়েছে, বিশেষ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি বলতে কি বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাস করা হলে এর মধ্য দিয়ে স্থানীয় গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে বলে আমরা ধরে নিব মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনিও এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2026 জারিকরণ উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতি। বাংলাদেশে সুদীর্ঘকাল যাবৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরে জনগণের নিকট বহুমাত্রিক সেবা প্রদান করে আসছে। বর্তমানে দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এই 5টি স্তরের স্থানীয় সরকার কাঠামো বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার, সিটি কর্পোরেশন সংক্রান্ত বিদ্যমান সকল আইন, অধ্যাদেশ একীভূত ও সমন্বিত করে 2009 সালে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 60 নম্বর আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2011 22 নম্বর আইন ও স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2012 7 নম্বর আইন এবং স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2015 26 নম্বর আইন দ্বারা আইনটি সংশোধন করা হয়। মাননীয় স্পিকার, পরবর্তীতে প্রেক্ষাপটে আমি এর আগেও আইনগুলিতে বলেছি, জুলাই আগস্টের আন্দোলনের পর পট পরিবর্তন হওয়ার পর কর্পোরেশনের প্রশাসনিক ও নাগরিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে জনস্বার্থে গত 17 আগস্ট
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 17 আগস্ট 2024 তারিখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 জারি করেন। পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে এবং নির্বাচনের সকল পর্যায়ের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে 18 আগস্ট 2025 তারিখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। সিটি কর্পোরেশন এলাকার ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা নিবন্ধন, চালকের লাইসেন্স প্রদান, সিটি কর্পোরেশনের ক্ষমতা নিম্নরূপ সহ চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিমালা প্রণয়নের জন্য 28 অক্টোবর 2025 তারিখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সংশোধনীর উল্লেখযোগ্য বিষয়সমূহ নিম্নরূপ: পরিবর্তিত প্রেক্ষাপটে জনপ্রতিনিধিগণের অনুপস্থিতিতে বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের সকল প্রকার জনসেবা কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিধান নিশ্চিতকরণ। বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিকালীন নাগরিক সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জনস্বার্থে জনপ্রতিনিধি অপসারণ ও তৎস্থলে প্রশাসক নিয়োগের বিধান অধিকতর স্পষ্টীকরণ নতুন ধারা 13 ক। এছাড়াও সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা এবং প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা প্রদানের উদ্দেশ্যে সহায়ক কমিটি গঠনের বিধান সংশোধন নতুন ধারা 25 ক করা হয়। মাননীয় স্পিকার, সিটি কর্পোরেশন এলাকার ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তৃক ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন ও চালকের লাইসেন্স প্রদানে সিটি কর্পোরেশনের ক্ষমতা নিরূপণে তৃতীয় তফসিল অনুচ্ছেদ 19-2 প্রণয়ন করা হয়। মাননীয় স্পিকার, আমার সহকর্মীর বন্ধু এই বিলের বিরোধিতা করতে গিয়ে কয়েকটি বিষয় উত্থাপন করেছে, আমি সংক্ষিপ্ত আকারে জবাব দিতে চাই। উনি বলেছেন এমন কি বিশেষ পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে পরিস্থিতির কারণে আমরা এই সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছি। এক নাম্বার, বিশেষ পরিস্থিতি এটাই, এই আইন এখনো পাস হয়নি। আইন পাস না হওয়া পর্যন্ত যেহেতু নির্বাচন দেওয়া যাচ্ছে না, এটি একটি বিশেষ পরিস্থিতি, এই কারণেই আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। দ্বিতীয় বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশনে এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অবমাননা করে আমাদের সহকর্মী মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এশরাক মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে তার গেজেট হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সভায় ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি? মাননীয় স্পিকার, আজকে তারা বিরোধিতার খাতিরে যদি বিরোধিতা করে সেটি অন্য কথা। আমি এর আগের বিলও স্পষ্টকরণ করেছি, এই বিলের মধ্যে এই আইনটি যদি পাস না হয় তাহলে পুরাতন জুলুমবাজেরা আবার ওই চেয়ারে ফিরে আসবে। এক। দ্বিতীয়ত আছে দলীয় প্রতীকে ধানের শীষ সহ জাতীয় প্রতীক যেগুলো রয়েছে, এই প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই আইনেও রয়েছে। তাহলে এই আইনটি যদি পাস না হয় তাহলে আমাদেরকে আবার দলীয় প্রতীকে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার ওই যে বিনা ভোটের যারা আওয়ামী লীগের মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তাদেরকে 7 দিনের মধ্যে ওই চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলতে চাই আজকে এই মহান সংসদে আমার বিলটি উত্থাপন করার যে অনুমতি নিয়ে চেয়েছি, তার আগে আরেকটি কথা বলবো। মাননীয় স্পিকার, আমার বন্ধু তার বক্তব্যে একটি ইঙ্গিত করেছে, আজকে 2টি উপনির্বাচন হয়েছে মাননীয় সংসদ সদস্য, বগুড়া এবং শেরপুরে।
উনি ইঙ্গিত করেছে যে সেখানে নাকি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, বিকাল 4টার পরে আপনারা বুঝলেন ভোট কারচুপি হয়েছে? ভোট প্রত্যাখ্যান করেছেন আপনারা বিকাল 4টার পর, যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয় নিশ্চিত। তারপরে আপনারা সংবাদ সম্মেলন করে ভোট আপনারা বর্জনের ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বয়কটের পুরানা রেওয়াজ থেকে সরে আসুন। যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই বিএনপি সরকারের সময় হচ্ছে, 45 দিনের মাথায় বিএনপির একটা টেস্ট ম্যাচ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটি টেস্ট ম্যাচ, যে 45 দিনের ফলাফল কি। এই ফলাফল বাংলাদেশের জনগণ যখন ধানের শীষের পক্ষে দিচ্ছিল, তখন তারা ঠিক বিকাল 4টার পরে নির্বাচন বর্জন করে কি প্রমাণ করতে চাইছে মাননীয় স্পিকার, এটা আমার জানা নাই। আমি সবশেষে এইটুকুই বলতে চাই, আমি যে বিলটি উত্থাপনের অনুমতি চেয়েছি, অনুগ্রহপূর্বক আপনি অনুমতি দিবেন, এবং এই বিলটি পাশ করা সিটি কর্পোরেশনের জন্য খুবই জরুরি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য মহান সংসদে গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন সম্পূরক কার্যসূচি 3-এ যাব। দিনের সম্পূরক কার্যসূচি 3 অনুযায়ী আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব 2টা পরে আসবো আবার জাকারিয়া তাহেরকে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে আনিত একটি বিল, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে আনিত একটি বিল, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপ্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে আনীত বিলটি বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে সর্বসম্মতিক্রমে জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এবং 22 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 ও 22 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে আনীত বিলটি বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মহান সংসদে উত্থাপিত আকারে
বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আয়তাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত একটি বিল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত একটি বিল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রস্তাব করছি যে ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত বিলটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। বিলের দফা সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63,
64, 65, 66, 67, 68, 69, 70 ও 71 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 ও 71 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রয়োগ ও প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রয়োগ ও প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রস্তাব করছি যে ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রোহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনীত বিলটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপিত আকারে এ মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মহান সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, দয়া করে বসুন। উই আর ইন দ্য প্রসিডিংস, লেট আস ফিনিশ দ্য বিজনেস। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, সম্পূরক কার্যসূচি 3 এর কার্যাবলী শেষ হলো। আমি এখন আবার সম্পূরক কার্যসূচি 2 এ ফেরত যাচ্ছি। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা। সোনাল কৈফিয়ত যেটা তার সম্পর্কে সত্য নয়, তাকে একটু সুযোগ দেওয়া উচিত, নইলে এটা রেকর্ডে থেকে যাবে। তাকে সুযোগ দেওয়া দরকার, আমি অনুরোধ করছি। জি বলেন, বিরোধী দলের চিফ হুইপ মাননীয়।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি রেকর্ডের জন্য। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম ওনার আগের বক্তব্য দিতে গিয়ে আমার সম্পর্কে একটি তথ্য দিয়েছিলেন, যেই তথ্যটি অসত্য। মাননীয় স্পিকার, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য ইশরাক হোসেন উনি একটি দাবিতে আন্দোলন চালিয়েছিলেন গত অন্তর্বর্তী সরকারের সময়। উনি শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন, এবং আমার যতটুকু মনে পড়ে এই আন্দোলনটি বা ওনার এই দাবিটি ঘটেছিল 2025 সালের মে মাসে, যেই সময়টা আমি অন্তর্বর্তী সরকারের কোনো অংশ ছিলাম না। আমি অন্তর্বর্তী সরকার থেকে 2025 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। ফলে ওনার এই অসত্য তথ্যটিকে সংশোধন করার অনুরোধ রইল। মাননীয় স্পিকার, এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। কারণ ওই আন্দোলনের পরে ওনার মনে থাকার কথা, উনি যেই ট্রফির কথা বলেছিলেন, ওই আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকে গিয়ে মাননীয় সংসদ নেতার কাছে সেই ট্রফিটি দিয়ে এসেছিলেন। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপজেলা পরিষদ আইন 1998 সংশোধন কল্পে আনিত একটি বিল, উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, শেরপুর 1 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনাব মোহাম্মদ রাশিদুল ইসলামকে ফ্লোর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি 10 মিনিট সময় পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরপর কয়েকটি বিল, একই ধরনের বিল আমাদের আলোচনায় আছে এবং একই ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চলছে। আমি শুরুতেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের ট্রেজারি বেঞ্চের সম্মানিত সদস্যগণ, বিশেষ করে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীগণ খুব সুন্দর করে বলেন, বাট বাস্তবতাটা যদি উপলব্ধি করতেন তাহলে বিগত 17 বছরের ইতিহাসের ইতি টেনে নতুন করে আগানোর জন্য একটি চমৎকার পরিকল্পনা হাতে নিয়ে চমৎকার বিল এখানে আনতেন, আইনের সংশোধন করে আমরা সামনের দিকে আগাতে পারতাম। মাননীয় স্পিকার, আমরা যে বিলটি নিয়ে এখন আলোচনা করছি সেই বিলটিতে আলোচনায় যাওয়ার আগে আমি আজকে আমার নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী শেরপুর 3-এ যে উপনির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের এখন পর্যন্ত যে আপডেট, সেই বিষয়গুলো আপনার মাধ্যমে এই মহান সংসদে আমি উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, এখানে একটি অসত্য তথ্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দিয়েছেন। আমি এই তথ্যটি মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্যটি এক্সপান্স করার জন্য অনুরোধ করছি। কারণ জামাত ইসলামীর পক্ষ থেকে বেলা 2টার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা প্রার্থী নিজে দিয়েছেন। পরবর্তীতে মিডিয়াকে ডেকে একসাথ করে সকল নেতৃবৃন্দ একসাথ হয়ে বিবৃতি দিতে গিয়ে বিলম্ব হয়েছে বটে, বাট এভাবে একটি অসত্য তথ্য আমি মনে করি যে যেহেতু এখানে নোট হয়ে যাবে, এই বিষয়টি আমি আপনার মাধ্যমে বিশেষভাবে উপস্থাপন করলাম যেন এক্সপান্স করা হয়। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে এই 2টি উপনির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমি মনে করি বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন নির্বাচনে যেভাবে একতরফাভাবে তাদের দিকে নির্বাচন নিয়ে যাওয়ার জন্য, ফলাফল নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হতো, হামলা করা হতো, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হতো এবং মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হতো, সেই পরিস্থিতিগুলো আজকে আমি আমার শেরপুরে দেখলাম। মাননীয় স্পিকার, এখন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি আহত অবস্থায়, তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মাননীয় স্পিকার, ঠিক একইভাবে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি আহত অবস্থায় আছেন, অন্যান্য আরো নেতৃবৃন্দ সহ ভোটকর্মীরা যারা ভূমিকা রেখেছেন তারা আহত অবস্থায় আছেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, তারা বিগত কয়েকদিন যাবৎ
নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসন তাদেরকে আশ্বস্ত করার পর আজকে যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, দেখা যাচ্ছে যে এই একই দিনে এই ভয়ঙ্কর হামলার কারণে আমরা আগামী দিনে কি ঘটতে যাচ্ছে সেটির একটি ইঙ্গিত পাচ্ছি। আজকে আমি তাই বলবো, যে আইনটি আজকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এটি একটি মেটিকুলাস ডিজাইন। আমি বিশেষভাবে উপস্থাপন করতে চাই, আমার বিশ্বাস যে কয়েকটি জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত করা হয়েছে সবগুলোতেই ব্যাপক আয়োজন করে, প্রশাসক নিযুক্ত হওয়ার পর ব্যাপক আয়োজন করে সেলিব্রেট করে একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। একজন ব্যক্তি প্রশাসক নিযুক্ত হয়েছেন একটি সিস্টেমের ভিত্তিতে, একটি মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে, সেটা আমরা জানি। এবং সেই ডিজাইনটিকে যে বাস্তবসম্মত করার জন্য ব্যাপক সেলিব্রেশন করা হচ্ছে, এটি কিসের ইঙ্গিত মাননীয় স্পিকার? আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এভাবে যদি মেটিকুলাস ডিজাইনের আলোকেই সাজানো ভিত্তিতে যদি আগামী দিনে সকল কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে নির্বাচনের আর কি দরকার মাননীয় স্পিকার? এভাবেই দেখা যাবে বিগত দিনে যেমন নির্বাচন আগে থেকে সাজানো ছিল, লোক আগে থেকে সিলেক্ট করা ছিল, ঠিক একই কায়দায় বাস্তবায়ন করা হতে পারে আগামী দিনে। আর কি ঘটবে? বিরোধী দলের পক্ষ থেকে যারা উপজেলা পরিষদে নির্বাচিত হবেন তাদেরকে যখন মনে হবে তাদেরকে বরখাস্ত করা হবে। আমি এজন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে এবং এই হাউজে উত্থাপন করতে চাই, যদি সদিচ্ছায় থাকে, ট্রেজারি বেঞ্চের যদি সদিচ্ছায় থাকে, আপনারা একটি পরিপূর্ণ এবং কম্প্রিহেন্সিভ আইন নিয়ে আসুন, যেখানে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে বিচারের মাধ্যমে বরখাস্ত করা হবে মাননীয় স্পিকার। যদি তা করা হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে। আর না হলে যদি এখানে ফাঁকফোকর রেখে দেওয়া হয় তাহলে তার মাধ্যমে যে বিরোধী দলকে হেনস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য উদ্যোগ নেওয়া হবে, সেই বিষয়টি আমাদের আর বুঝতে বাকি নেই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ইতোমধ্যে জানাতে চাচ্ছি, কিছুক্ষণ আগেই আমার কাছে খবর আসলো শেরপুর 1-এর যে ব্যক্তি আহত ছিলেন তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যদি এই হয় বাংলাদেশের সিচুয়েশন, আমি মনে করি আগামী দিনে মানুষের ভোট ব্যবস্থার প্রতি এক অনাস্থা চলে আসবে। আমরা দেখেছি ইতোমধ্যে প্রশাসনকে যখন আমরা ফোন করছি, এখান থেকে খোঁজ নিচ্ছি, আমাদের নেতৃবৃন্দরা যখন খোঁজ নিচ্ছে শেরপুরের নির্বাচন সংক্রান্ত, বগুড়ার নির্বাচন সংক্রান্ত, তারা আমাদেরকে আশ্বস্ত করছে। কি আশ্বস্ত করছে? তারা বলছেন আমরা যাচ্ছি। যাওয়ার আগেই সেখানে পরিস্থিতি রফাদফা, সেখানে ভোট কারচুপি হয়েছে, সিল মারা হয়েছে, হামলার পর হামলা করে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে বের করে দিয়ে আমাদের নির্বাচনের পরিবেশটাকে খোলাসা করা হয়েছে অনুকূলে নিয়ে আসার জন্য। এবং একই সাথে মাননীয় স্পিকার, আমরা দেখেছি সেখানে মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কারসাজির মাধ্যমে, বিগত সময়েও যেরকম মিডিয়ার কারসাজি চালানো হয়েছিল একটি ডিজাইনের আওতায়, আমি একটি তথ্য উপস্থাপন করতে চাচ্ছি মাননীয় স্পিকার। আমি প্রায় 50,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, অথচ একটি মিডিয়া আমাকে উপস্থাপন করেছে এবং সেটি বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনি বারবার শেয়ার করেছেন, আমাকে কি পরাজিত হিসাবে দেখানো হয়েছে। যখন আমার ভোটের ব্যবধান 37,000, তখনও দেখানো হচ্ছে আমি পরাজিত। আস্তে আস্তে ভোটের ব্যবধান পাচ্ছে, আমরা ফোন দিচ্ছি সেই চ্যানেলকে, আপনারা কেন এটি দিলেন? ওনারা বলছেন যে এটি আমরা জানি না, কোথায় কিভাবে দেওয়া হয়েছে জানি না। তার মানে কার নির্দেশে এগুলো করা হচ্ছে মাননীয় স্পিকার? আজকে আমি আপনার মাধ্যমে সে বিষয়গুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও জানতে চাইব। এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, এই আইনটি বাতিল করে আপনারা যদি সামনের দিকে একটি পরিপূর্ণ এবং খুবই জনবান্ধব আইন সামনে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আপনার এই সংসদেই বারবার উপস্থাপন করেছেন, প্রত্যেকটি পজিটিভ বিষয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। এবং আপনার মাধ্যমে এবং মাননীয় স্পিকারের মাধ্যমে এখানে অনেকগুলো বিলে কিন্তু আমরা সহযোগিতা করেছি এবং আপনি বারবার বলেছেন যে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হচ্ছে। মাননীয় স্পিকার, এজন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, সর্বসম্মতি যেন আসে সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আমাদের মাননীয় ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে সেই ধরনের সুন্দর বিল হাজির করা হোক, যাতে করে আমরা আগামী দিনে গুম খুনের নৈরাজ্য থেকে বাঁচতে পারবো। আগামী দিনে বিগত ফেসিবাদের যে পাতানো নির্বাচন ছিল সেই নির্বাচনগুলো আমাদেরকে আর ফেস করতে হবে না। আমরা বিগত দিনের মতো একদিকে উন্নয়নের বক্তব্য দিয়ে আর নিচের দিকে গণতন্ত্রকে ধ্বংস করার যে পথ পরিক্রমা, যে আইনগুলো নিশ্চিহ্ন করা, যে আইনগুলো বলবৎ করা, সেই জায়গা থেকে আমরা আমাদের এই দেশকে হেফাজত করতে পারবো। মাননীয় স্পিকার, আমি এজন্য বিশেষভাবে আপনার সামনে আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করতে চাচ্ছি, যদি
আমরা এখন এই যে আইনটি বলবৎ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, এই আইনটি যদি এভাবেই থাকে তাহলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বিএনপির নিজস্ব ইশতেহারে যেভাবে প্রত্যেকটি ধারায় উত্থাপন করা হয়েছে সেটি কিন্তু আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা দেখছি ইতোমধ্যে, আমি জানি না এটি কি সরকারের সরাসরি নির্দেশে হচ্ছে কিনা, স্থানীয় প্রত্যেকজন যাকে যাকে যেখানে যেখানে নিযুক্ত করা হয়েছে তারা সেখানে গিয়ে এমপি যারা বিরোধী দলের পক্ষ থেকে হয়েছে তাদের কাছে খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ডের মূল ধারায় তারাই থাকবেন, এবং এগুলো খুলনা সহ বিভিন্ন জায়গার তথ্য কিন্তু অলরেডি সারা দেশে মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে। যদি প্রশাসকেরা এই টাইপের আলোচনা সামনে নিয়ে চলে আসেন, যদি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দরা এই টাইপের কথা সামনে নিয়ে চলে আসেন, তাহলে মাননীয় স্পিকার আগামী দিনে কি ঘটতে যাচ্ছে সেটা নিয়ে আমাদের আর খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন পড়বে না। এজন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, একটি সুন্দর সুসংহত গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা হোক, যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, যাতে মানুষ প্রকৃত ন্যায্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটাধিকারের মাধ্যমে নির্ভয়ে তাদের পথ চলা, তাদের উন্নয়ন কর্মকাণ্ডের পথগুলো আগামী দিনে সুসংহত করবে। আমি এই সংসদে সেই দাবিটি জানাচ্ছি। পরিশেষে আজকে যিনি নিহত হয়েছেন তার বিচারের দাবিতে আমি আপনার কাছে আগে যারা নির্বাচনে নিহত হয়েছেন এবং আজকেও যিনি নিহত হয়েছেন তাদের সবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত নসিবের দোয়া করছি এবং আপনার কাছে দৌড় দাবি জানাচ্ছি, আপনার মাধ্যমে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উভয় মন্ত্রণালয়ের ভিত্তিতে আমরা একটি পরিপূর্ণ খুব দ্রুত বিচার চাই, এবং এখানে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমি এই জবাব চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনিও এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জানেন স্থানীয় সরকারের 5টি স্তরের মধ্যে উপজেলা পরিষদ অন্যতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে উপজেলা পরিষদ আইন 1998 প্রণীত হয়, যা 3রা ডিসেম্বর 1998 হতে কার্যকর হয়েছে। গত 5ই আগস্ট 2024 তারিখে সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচিত, বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক ও আত্মগোপনে থাকায় উপজেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের জন্য প্রদেয় সেবাসমূহ স্থবির হয়ে পড়ে। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় উপজেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবাসমূহ অব্যাহত রাখার স্বার্থে বিগত অন্তর্বর্তীকালীন সরকার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 আদেশ নাম্বার 3 সাল 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025 আদেশ নাম্বার 49 সাল 2025 এর গেজেট জারি করা হয়। অধ্যাদেশ জারির ক্ষেত্রে মন্ত্রিসভা বৈঠকের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে উক্ত বিলে ভ্যাটিং গ্রহণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ও জারিকৃত উক্ত অধ্যাদেশ দুটি আইনে পরিণত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। মাননীয় স্পিকার, সেই মোতাবেক উপজেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক খসড়া বিল প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভ্যাটিং গ্রহণ করা হয় এবং অর্থ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকতো, আমরা গণহারে পৌরসভা, উপজেলা, কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই অধ্যাদেশ এবং আইনের ক্ষমতা বলে প্রশাসক নিয়োগ করতাম। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আইনগুলি পাশ হয়ে যাওয়ার সাথে সাথে অতি দ্রুততম সময়ের মধ্যে
স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে আমরা নির্বাচন দিব ইনশাআল্লাহ। এই কারণে আমি আপনার মাধ্যমে মহান সংসদে এই বিলটি উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপজেলা পরিষদ আইন 1998 সংশোধন কল্পে আনিত একটি বিল, উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলমকে সংসদে উত্থাপিত আকারে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী প্রস্তাব করছি যে উপজেলা পরিষদ আইন 1998 সংশোধন কল্পে আনিত বিলটি উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা ওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী প্রস্তাব করছি যে উপজেলা পরিষদ আইন 1998 সংশোধন কল্পে আনিত বিলটি উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে
এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে উপজেলা পরিষদ সংশোধন বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত ও তার মালিকাধীন গণ্য করে সুরক্ষিত রাখিবার ব্যবস্থা গ্রহণ এবং ইহার সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন কল্পে আনিত একটি বিল, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত তার মালিকানাধীন গণ্য করিয়া সুরক্ষিত রাখিবার ব্যবস্থা গ্রহণ ও ইহা সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন কল্পে আনিত একটা বিল, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 এ মহান সংসদ উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 সংসদে উত্থাপিত হলো। মাননীয় মন্ত্রী, আপনি এই ব্যাপারে সংক্ষিপ্ত আমি এখন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে সংসদে উত্থাপিত আকারে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত তার মালিকানাধীন গণ্য করিয়া ও সুরক্ষিত রাখিবার ব্যবস্থা গ্রহণ ও ইহা সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন কল্পে আনিত বিলটি, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 এ মহান সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা ওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 ও
তফসিলে এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 ও 45 তফসিলে এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রয়োগ ও প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রয়োগ ও প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য তার মালিকানাধীন গণ্য করে আবার সুরক্ষিত রাখিবার ব্যবস্থা গ্রহণ এবং ইহা সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল 2026 পাশ হলো। ধন্যবাদ। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য প্রতিমন্ত্রী জনাব ইশাক সাহেবের সম্পর্কে একটি ওখানে বক্তব্য এসছে, তিনি একটি ব্যক্তিগত কৈফিয়ত দিতে চাচ্ছেন। আর্টিকেল 200 মানে কার্যপ্রণালী বিধি 274 অনুযায়ী তাকে একটু ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। জি, মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 274 ধারায় আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃতি দিয়ে একটা অসত্য মন্তব্য করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমি শুধু এই কথাটি বলতে চাই যে যদি অবৈধ নির্বাচনের অবৈধ দাবিদার আমি হয়ে থাকতাম, তাহলে ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল, যেই আদালতের রেফারেন্সের উপরে ভিত্তি করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল। সেই সরকারে আমাদের মাননীয় আজকে যিনি সংসদ সদস্য মন্তব্য করেছেন, তিনিও শপথ নিয়েছিলেন। তাহলে সব কিছু অবৈধ করে দিতে হবে, বিগত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে। যদি আমাকে যদি বলা হয় যে আমার ওই রায়টি অবৈধ ছিল, কারণ বাংলাদেশের এপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল। অতএব আমি এটার তীব্র প্রতিবাদ
জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্ডার 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্ডার 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্ডার 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা ওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্ডার 1973
এবং অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি দয়া করে বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা ওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
এবং সর্বসম্মতিক্রমে হয়েছে, কিন্তু হার আওয়াজটা কিন্তু কম ছিল। দিস ইজ দ্য লাস্ট বিল ফর টুনাইট। এনিওয়ে, অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। That is fine. This is the last bill of tonight. Well done, thank you. যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 10 এপ্রিল 2026 27 চৈত্র 1432 রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা, আমি আবারও বলছি সকাল 10 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।